হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডি। তো আমাদের সামনে যেহেতু পি এবং ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই আছে এবং পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসও বিভিন্ন যে এক্সামগুলো আছে পুলিশের ওয়ার্ডার, তো সেই সব এক্সামের জন্য আমাদের যে ক্লাসগুলো আমরা করে যাচ্ছি জিকে স্টাডিতে প্লে লিস্টে তোমরা চলে যাও। সেখানে থিওরি ক্লাস করা আছে, ইতিহাস, ভূগোলের এবং প্র্যাকটিস সিরিজও আছে। তো আমরা এই প্র্যাকটিস সিরিজ একটা ভূগোলের প্র্যাকটিস সিরিজ স্টার্ট করেছি, যেটা হচ্ছে এক নজরে ভারতবর্ষ। তো এই যে জিওগ্রাফি প্র্যাকটিস সিরিজ এক নজরে ভারতবর্ষ আজকে থেকে স্টার্ট করলাম। চলো চ্যানেলটাকে শেয়ার করে ও সাবস্ক্রাইব করে দিও। প্রথম দেখো, আরব সাগরের রানী কাকে বলা হয়? তোমরা দেখতেই পাচ্ছ, আরব সাগরের রানী বলা হয় কোচিকে। কেরালার কোচিকে বলা হয় আরব সাগরের রানী। তারপরে কোশ্চেন তুমি দেখতে পাচ্ছ, ভারতের বৃহত্তম সার কারখানা কোথায় আছে? ভারতের বৃহত্তম সার কারখানা আছে কিন্তু সিন্ধিতে। কোথায়? সিন্ধিতে ভারতের বৃহত্তম সার কারখানা আছে। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার বলা হয় গুজরাটের আহমেদাবাদকে। ভারতের ম্যানচেস্টার বলা হয় গুজরাটের আহমেদাবাদকে। কারণটা হচ্ছে যে ইংল্যান্ডে যে ম্যানচেস্টার, সেখানে হচ্ছে যেটা আমাদের টেক্সটাইলের জন্য বিখ্যাত, ইংল্যান্ডের ম্যানচেস্টার, তার সাথে তুলনা করে ভারতের গুজরাটের আহমেদাবাদকেও আমরা ভারতের ম্যানচেস্টার বলে বলে থাকি। ভারতের শুল্কমুক্ত বন্দর মানে যে বন্দরে কি কোনো ট্যাক্স নেই, মানে কি শুল্কমুক্ত বন্দরের নাম হচ্ছে কিন্তু কান্ডালা বন্দর। এটা হচ্ছে কোথায়? এটাও কিন্তু গুজরাটে অবস্থিত। ভারতের শুল্কমুক্ত বন্দরের নাম কি হচ্ছে? কান্ডালা বন্দর। পরের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, চীনাবাদাম উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? চীনাবাদাম উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে কিন্তু গুজরাট। গুজরাট কিন্তু চীনাবাদাম উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে। কলকাতা বন্দরের সহযোগী বন্দর মানে কলকাতা বন্দরকে সাহায্য করে যে বন্দর, সেই বন্দরের নাম কি? সেই বন্দরের নাম হচ্ছে হলদিয়া বন্দর। ঠিক আছে, ওখানে কি আছে? পেট্রোকেমিক্যাল আছে হলদিয়াতে, এবং ওখানে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু সার উৎপাদন করা হয় হলদিয়া থেকে। মহারাষ্ট্রের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? মহারাষ্ট্রের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম তোমরা মনে রাখবে ট্রম্বে হচ্ছে মহারাষ্ট্রের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম। ঠিক আছে, এবং মহারাষ্ট্রের থেকে কিন্তু মহারাষ্ট্রের আরব সাগর থেকে কিন্তু আমাদের পেট্রোল কী করা হয়? পেট্রোল উত্তোলন করা হয়। ঠিক আছে, সমুদ্র থেকে। এছাড়া তোমরা বলতে পারো মহারাষ্ট্রে তাহলে তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ট্রম্বে, এবং সারা ভারতে সবথেকে বেশি পরিমাণে যে বিদ্যুৎ ব্যবহার করা হয় সেটা হচ্ছে কিন্তু তাপবিদ্যুৎ ব্যবহার করে আমাদের যেহেতু কারেন্ট উৎপন্ন করা হয়। অসমের কোথায় ডিজেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত? অসমের ডিগবয়ে কিন্তু ডিজেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত। তারপরে দেখতে হবে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা আমরা অনেকেই জানি, যেহেতু দীঘা বা ওখানে ঘুরতে গেলে সেখান থেকে ওখান থেকে ঘুরতে নিয়ে যাই, তাহলে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু আমাদের রাজ্যের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় কিন্তু তোমরা কি দেখতে পাও? উড়িষ্যায় তোমরা দেখতে পাও তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র। বঙ্গোপসাগরে অন্তর্ভুক্ত কটি দ্বীপ আছে? অর্থাৎ বঙ্গোপসাগরে যে অনেকগুলো দ্বীপ আছে, বঙ্গোপসাগরে টোটাল 204টি দ্বীপ আছে, আইল্যান্ড আছে। বঙ্গোপসাগরে টোটাল 204টি আইল্যান্ড আছে। পরের কোশ্চেন তোমরা দেখো, সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? সিয়াচেন হিমবাহ হচ্ছে কিন্তু কারাকরম, আমাদের ভারতের উত্তরে একদম, যেটা জম্মু কাশ্মীর যে রাজ্যগুলো আছে ওখানে সিয়াচেন হিমবাহ আছে। তো সিয়াচেন হিমবাহ যেখানে অবস্থিত সেই জায়গাটা হচ্ছে নুব্রা উপত্যকা। ঠিক আছে, চারিদিকে পাহাড় আছে এবং মাঝখানে সিয়াচেন হিমবাহ বা এই নুব্রা উপত্যকায় কিন্তু কারাকোরমে কিন্তু আমরা সিয়াচেন হিমবাহ দেখতে পাই। সেটা হচ্ছে কি সবচেয়ে বড় হিমবাহ আমাদের ভারতবর্ষে। ঠিক আছে, এবং এখানে সবথেকে উঁচুতে আমাদের এখানে কিন্তু মিলিটারিদের বেস ক্যাম্প আছে সিয়াচেন হিমবাহ থেকে। তারপরে দেখো, ভারতের মোট কটি দ্বীপ আছে? ভারতের মোট দ্বীপ আছে কিন্তু 147টি। কটি দ্বীপ আছে? 147টি। পূর্বঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে মলয়াদ্রি বা সহ্যাদ্রি। পূর্বঘাট পর্বতের অপর নাম মলয়াদ্রি বা সহ্যাদ্রি। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, ভারতের সবচেয়ে গরিব রাজ্য 2011 সালে যে আদমশুমারি বা জনগণনা হয়েছিল, সেই জনগণনা অনুযায়ী ভারতের সবথেকে গরিব রাজ্যের নাম আমরা বলতে পারি কিন্তু ঝাড়খণ্ড। সবচেয়ে গরিব রাজ্যের নাম হচ্ছে ঝাড়খণ্ড। কসমিক ইয়ার বলতে কী বোঝো? কসমিক ইয়ার বলতে বোঝায় যে সময় সৌরজগৎ ছায়াপথ এবং আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে। যে সময়ে সৌরজগৎ এবং ছায়াপথ কী করে না, আকাশগঙ্গাকে একবার প্রদর্শিত করে, সেটাকে আমরা বলবো কসমিক ইয়ার। গঙ্গা, যমুনা এবং সরস্বতী তিনটি নদী যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটার নাম আমরা বলবো এলাহাবাদ। উত্তরপ্রদেশের এলাহাবাদে কিন্তু গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই তিনটি নদী এসে কিন্তু মিলিত হয়েছে। তারপরে দেখো, ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল ইকোলজি ইজ পার্মানেন্ট ইকোনমি? তাহলে দেখো, এটা হচ্ছে চিপকো আন্দোলন। যেটা আমাদের চিপকো আন্দোলন উত্তরাখণ্ডে হয়েছিল 1973 সালে।
যে উত্তরাখণ্ডে যে গাছগুলো কেটে দেওয়ার কারণে সেখানকার মহিলারা সেই গাছগুলোকে জড়িয়ে ধরতে বলেছিল, অর্থাৎ চিপকো, জড়িয়ে ধরাকে হিন্দিতে বলে চিপকো, ওই জন্য এই আন্দোলনটার নাম হচ্ছে চিপকো আন্দোলন। চিপকো আন্দোলনের স্লোগান ছিল ইকোলজি ইজ পার্মানেন্ট ইকোনমি। তারপরে আমরা চলে যাব উড়িষ্যা স্টেট অ্যানিমালের নাম কি? উড়িষ্যা রাজ্যের স্টেট অ্যানিমালের নাম হচ্ছে কিন্তু সম্বর হরিণ। আমাদের পশ্চিমবাংলা রাজ্যের স্টেট অ্যানিমালের নাম কি? এটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে। উড়িষ্যা রাজ্যের স্টেট অ্যানিমালের নাম কি? সম্বর হরিণ। ঠিক আছে। আমন ব্রিজ, আমন ব্রিজ এই কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? আমন ব্রিজ হচ্ছে ভারত এবং পাকিস্তান এই দুটি দেশকে কিন্তু সংযুক্ত করেছে। কোন ব্রিজ? আমন ব্রিজ। তারপরে কোশ্চেন দেখো, পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোথায় বৃষ্টিপাত হয়? পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু বিহার, উত্তরপ্রদেশ এইসব এলাকায় বৃষ্টিপাত হয়। পশ্চিমী ঝঞ্ঝার ফলে কি ভূমধ্যসাগর থেকে যে শীতকালের সময় এই পশ্চিমী ঝঞ্ঝা, শীতের সময় যে একটা ঝড় বৃষ্টি হয় না, একে বলে পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু এটা হয়ে থাকে। এটা বিহার, উত্তরপ্রদেশে দেখা যায়। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি অবস্থিত কিন্তু তেলেঙ্গানা, হায়দ্রাবাদে। কোথায়? হায়দ্রাবাদে। সমুদ্রের নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে সেটাকে বলে সেক্সট্যান্ট যন্ত্র। সমুদ্রের নাবিকরা যখন তার সমুদ্র দিয়ে যাতায়াত করে, তাদের তো সমুদ্রে এরকম পার্টিকুলার কোনো রাস্তা নেই, তাহলে তাদেরকে যে যন্ত্রের সাহায্যে তারা অক্ষাংশ নির্ণয়ের মাধ্যমে তারা যাত্রাপথ গমন করে, সেই যন্ত্রের নাম কি বলছে? সেক্সট্যান্ট বলা হয়। কী বলা হয়? সেক্সট্যান্ট। উত্তরপ্রদেশে বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে বলা হয় তাল। উত্তরপ্রদেশ এবং বিহারের যে হ্রদগুলো অশ্বক্ষুরাকৃতি, মানে যেটা আমাদের বলছে যে ঘোড়ার পায়ের খুরের আকৃতির যে হ্রদ আমরা উত্তরপ্রদেশ এবং বিহারে দেখতে পাই, একে আমরা বলে থাকি তাল বলে থাকি। বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায়? বৃক্ষরূপী নদীবিন্যাস দেখা যায় মরু অঞ্চল, মানে যেখানকার নদীগুলো কি না গাছের মতো কি এঁকে মেঁকে গাছের মতো আকার ধারণ করে, সেখানে সেই নদীবিন্যাসকে আমরা বলে থাকি বৃক্ষরূপী নদীবিন্যাস। এটা দেখা যায় কিন্তু মরু অঞ্চলে। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত নাম কি? ভারতের দ্বিতীয় সর্বোচ্চ মানে সবথেকে উঁচু জলপ্রপাত নাম হচ্ছে কি? শরাবতী নদীতে অবস্থিত গেরোসোপা জলপ্রপাত। কি? গেরোসোপা জলপ্রপাত বা হচ্ছে যোগ জলপ্রপাত, যার অপর নাম কিন্তু মহাত্মা গান্ধী জলপ্রপাত। তাহলে এই জলপ্রপাতের তিনটে নাম আমরা বলতে পারি, গেরোসোপা জলপ্রপাত, যোগ জলপ্রপাত এবং কি আমরা বলতে পারি মহাত্মা গান্ধী জলপ্রপাত। এটা হচ্ছে ভারতের হচ্ছে কি দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত। ঠিক আছে, জলপ্রপাত বা ঝর্ণা বলতে পারো। তারপরে আমরা চলে আসি পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আমরা দেখতে পাচ্ছি আমারকন্ডা বা আরমাকোন্ডা। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আরমাকোন্ডা, যেটা কিন্তু উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের বর্ডার বরাবর অবস্থিত। এটা কোথায় অবস্থিত? উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের বর্ডার বরাবর অবস্থিত। সেটাকে আমরা বলছি কি সেটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। তারপরে দেখতে পাচ্ছ পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কলুসবাই। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলছি? না, সেটা হচ্ছে কলুসবাই। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কলুসবাই। তারপরে তোমরা দেখতে পাচ্ছ খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? খাসি পাহাড় কিন্তু মেঘালয় রাজ্যে অবস্থিত। খাসি জয়ন্তী পাহাড় মেঘালয় রাজ্যে অবস্থিত। অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? আমরা সবাই জানি অযোধ্যা পাহাড় কিন্তু হচ্ছে পুরুলিয়া, অর্থাৎ পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় কিন্তু অযোধ্যা পাহাড় অবস্থিত, এটা আমরা সবাই জানি। তাহলে অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় অবস্থিত। ঠিক আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ কচ্ছ শব্দের অর্থ হচ্ছে জলাময় দেশ। কচ্ছ শব্দের অর্থ হচ্ছে জলাময় দেশ। আমরা বলি না কচ্ছের রণ কোথায় অবস্থিত? এটা কি জানা আছে? কচ্ছের রণ অবস্থিত কিন্তু গুজরাটে, এটা তোমরা মনে রাখো। তাহলে কচ্ছ মানে হচ্ছে জলাময় দেশ। পরটা দেখো, স্কাই রিভার কোন নদীকে বলা হয়? স্কাই রিভার বলা হয় কিন্তু ব্রহ্মপুত্র নদীকে। ব্রহ্মপুত্র নদীকে অপর নাম আমরা কি বলতে পারি? অপর নামে যে নামে জেনে থাকি সেটা হচ্ছে স্কাই রিভার। তো ব্রহ্মপুত্র নদীর অনেক ধরনের নাম আছে, তো সেগুলো আমরা আরও পরে যখন কোশ্চেন প্র্যাকটিস করবো সেখান থেকে পেয়ে যাবো। স্কাই রিভার নামে কোন নদী পরিচিত? ব্রহ্মপুত্র নদী। জম্মু কোন নদীর তীরে অবস্থিত? জম্মু কাশ্মীর হচ্ছে জম্মু হচ্ছে কিন্তু তাওয়াই নদীর তীরে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জম্মু কোন নদীর তীরে অবস্থিত? তাওয়াই নদীর তীরে অবস্থিত। ময়ূরাক্ষী নদীর উপরে ম্যাসেঞ্জার বাঁধ বা ম্যাসেঞ্জার ড্যাম তৈরি হয়েছে, একে কানাডা ড্যাম কেন বলা হয়? তাহলে ময়ূরাক্ষী নদীর উপরে কোন বাঁধ তৈরি হয়েছে? সেটা হচ্ছে কিন্তু ম্যাসেঞ্জার ড্যাম, যাকে আমরা যে বাঁধটাকে আরেকটা নামে ডাকা যায় যেটা হচ্ছে কানাডা ড্যাম। তাহলে ময়ূরাক্ষী নদীর উপরে এই যে কানাডা ড্যাম বা ম্যাসেঞ্জার ড্যাম তৈরি হয়েছে, এটা হচ্ছে 1954 সালে। ঠিক আছে, 1954 বা 55 সালে কানাডার সরকার, কানাডা দেশ আছে, কানাডা সরকারের সহযোগিতায় এই বাঁধটি নির্মাণ করা হয়। ওই জন্য ম্যাসেঞ্জার ড্যাম বা ম্যাসেঞ্জার বাঁধের অপর নাম হচ্ছে কি? কানাডা ড্যাম। অষ্টমুদির হ্রদ কোথায় দেখা যায়? অষ্টমুদির হ্রদ কিন্তু কেরালায় অবস্থিত। কেরালায় কোলাম জেলায় অবস্থিত অষ্টমুদি হ্রদ। কোথায়? কেরালায় অবস্থিত। কেরালা হচ্ছে সাক্ষরতার হার সবথেকে আমাদের যতগুলো রাজ্য আছে সবথেকে 28টা রাজ্য এবং 8টি অঙ্গরাজ্যের মধ্যে সবথেকে সাক্ষরতার হার বেশি হচ্ছে কেরালায়।
এবং কেরালায় কিন্তু সেক্স রেশিওটাও কিন্তু সবচেয়ে বেশি। ঠিক আছে, ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম হচ্ছে কিন্তু কুঞ্চিকল জলপ্রপাত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি আমরা বলতে পারি? কুঞ্চিকল ফলস বা কুঞ্চিকল জলপ্রপাত, যেটা কিন্তু শিগমা জেলা, কর্ণাটকে অবস্থিত। কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের সুনামি পূর্বাভাস কেন্দ্র, অর্থাৎ সুনামি হওয়ার আগে যে সে পূর্বাভাস বা আগে থেকে জানিয়ে দেবে, এই সুনামি পূর্বাভাস কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত? ভারতের সুনামি পূর্বাভাস কেন্দ্র অবস্থিত কিন্তু হচ্ছে অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে। অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে কি না, ভারতে হচ্ছে সুনামি পূর্বাভাস কেন্দ্র অবস্থিত, যেটা 2007 সালে গঠিত হয়েছিল, যেটা 2007 সালে গঠিত হয়েছিল। আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালন করা হয়? 2রা ফেব্রুয়ারি আন্তর্জাতিক জলাভূমি দিবস পালন করা হয় বা ওয়েটল্যান্ড ডে পালন করা হয়। আন্তর্জাতিক জলাভূমি দিবস কেন ওয়েটল্যান্ড ডে কবে থেকে স্টার্ট করে? না 1975 খ্রিস্টাব্দে ইরানের রামসার বলে একটা শহরে, সেখানে এই জলাভূমি নিয়ে একটা সম্মেলন বা চুক্তি হয়েছিল। ঠিক আছে, তো সেটা সেই যে 1975 সালে 2রা ফেব্রুয়ারি হয়েছিল বলে এই 2রা ফেব্রুয়ারিকে আমরা ওয়েটল্যান্ড ডে বা জলাভূমি দিবস হিসাবে পালন করে আসছি 1975 সাল থেকে। এটা কোথায় হয়েছিল? না রামসার চুক্তি হয়েছিল জলাভূমি সংক্রান্ত। এটা হচ্ছে ইরানের রামসার শহরে। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কবে স্থান পেয়েছে? ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পেয়েছে। এটি স্থান পেয়েছে কিন্তু 2016 সালে 18 জুলাই থেকে কিন্তু স্থান পেয়েছে। কে না কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে স্থান পেয়েছে 1916 খ্রিস্টাব্দ থেকে। 18 জুলাই 2016 সালে 18 জুলাই থেকে। সেম একই রিলেটেড কোশ্চেন, সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কবে তালিকাভুক্ত হয়েছে? দেখো সুন্দরবন কিন্তু আগে তালিকাভুক্ত হয়েছে, তার ম্যানগ্রোভ বনভূমির জন্য কিন্তু সুন্দরবন 1987 সালে প্রথম তালিকাভুক্ত হয়। কত সালে? 1987 সালে। তাহলে আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আমাদের কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক দেখতে পাচ্ছি এবং আমরা সুন্দরবনও দেখতে পাচ্ছি। আর রিসেন্টলি আমাদের আরও একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আমরা পেয়েছি, সেটা তোমরা কমেন্টে অবশ্যই লিখে জানাবে। সেটা আমি তোমাদের হিন্ট দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু রবীন্দ্রনাথের সাথে সংযুক্ত। তাহলে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক হচ্ছে 2016 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে তকমা পেয়েছে এবং সুন্দরবন পেয়েছে কিন্তু 1987 সালে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ চিপকো কথার অর্থ কি? চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরো। আমি তোমাদের বলেছি চিপকো কথা মানে কি, অর্থ হচ্ছে জড়িয়ে ধরো। চিপকো হিন্দিতে যাকে বলা হয় চিপকো, সেটা বাংলা থেকে বলা হয় জড়িয়ে ধরো। তোমরা কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? পারলে স্ক্রিনশট নিয়ে নাও, কোনো অসুবিধা নেই, তোমাদের কিন্তু খুবই খুবই হেল্প হবে। পরে কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ চিপকো আন্দোলনের স্লোগান কী ছিল? চিপকো আন্দোলনের স্লোগান ছিল হোয়াট ডু দ্য ফরেস্ট বিয়ার, সয়েল ওয়াটার অ্যান্ড পিওর এয়ার। হোয়াট ডু দ্য ফরেস্ট বিয়ার, সয়েল ওয়াটার অ্যান্ড পিওর এয়ার। এটা কিন্তু চিপকো আন্দোলনের স্লোগান। চিপকো আন্দোলন 1973 সালে হয়েছিল। কোথায় হয়েছিল? না উত্তরাখণ্ডে। তারপরে দেখো একই ধরনের আন্দোলন ঠিক তার 10 বছর পরে হয়েছিল 1983 সালে, যার নাম হচ্ছে আপিক্কো আন্দোলন। যার নাম কি? আপিক্কো আন্দোলন। ওটা হয়েছিল উত্তর ভারতে উত্তরাখণ্ডে। এটা হয়েছে তার উল্টো দিকে, ঠিক দক্ষিণ ভারতে কর্ণাটকে হয়েছিল। কোথায় হয়েছিল? কর্ণাটকে হয়েছিল শালকানি বনাঞ্চলে 1983 খ্রিস্টাব্দে, তার 10 বছর পরে। কী হয়েছিল? এখানে কিন্তু ওই বনভূমি যাতে না কেটে দেওয়া হয় শালকানি বনাঞ্চলে, সেখানে আন্দোলন শুরু হয়েছিল। আপিক্কো কথার মানে হচ্ছে কি গভীরভাবে জড়িয়ে ধরা। চিপকো মানে জড়িয়ে ধরা, আর আপিক্কো মানে হচ্ছে গভীরভাবে জড়িয়ে ধরা। তাই আপিক্কো কথার অর্থ হচ্ছে গভীরভাবে জড়িয়ে ধরা, ঠিক আছে? চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা। তো বোঝা গেল তাহলে আপিক্কো আর চিপকো আন্দোলন। আপিক্কো আন্দোলনের স্লোগান ছিল 5F। কী ছিল? 5F ছিল আপিক্কো আন্দোলনের স্লোগান। মানে কি? ফুড, ফডার, ফুয়েল, ফিভার, ফার্টিলাইজার। কী ছিল? ফুড, ফডার, ফুয়েল, ফিভার, ফার্টিলাইজার। এই 5টি জিনিস নিয়ে আপিক্কো আন্দোলনের 5F, এটাই ছিল আপিক্কো আন্দোলনের স্লোগান। তারপরে দেখো মেধা পাটেকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেধা পাটেকার পরিবেশ আন্দোলনকারী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল? সেটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত ছিল, যেটা স্টার্ট হয়েছিল আই থিঙ্ক 1985 খ্রিস্টাব্দ থেকে কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলন স্টার্ট হয়। তাই মেধা পাটেকার কিন্তু যুক্ত ছিল কি না এই নর্মদা বাঁচাও আন্দোলন থেকে 1985 খ্রিস্টাব্দ থেকে, যেটা স্টার্ট হয়েছে। ভারতের রুট বলা হয় কোন শহরকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের রুট বলা হয় কিন্তু দুর্গাপুর, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহরকে ভারতের রুট বলা হয়। উদীয়মান শিল্প কোন শিল্পকে বলা হয়? উদীয়মান শিল্প বলা হয় হচ্ছে পেট্রোকেমিক্যাল বা পেট্রো রসায়ন শিল্পকে বলা হচ্ছে উদীয়মান শিল্প, ঠিক আছে? 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? অর্থাৎ প্রতি 1 কিলোমিটারে কতজন জনসংখ্যা বসবাস করে ভারতে? প্রতি 1 বর্গ কিলোমিটারে ভারতে কিন্তু 382 জন কী হচ্ছে জনঘনত্ব, 382 জন বসবাস করে। কত? না প্রতি 1 বর্গ কিলোমিটারে। অর্থাৎ
আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত না 382 জন প্রতি বর্গ কিলোমিটার হচ্ছে ভারতের জনঘনত্ব। ঠিক আছে, চলো আর কিছু কোশ্চেন করে নিই আজকের প্রথম ক্লাসে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক অর্থাৎ ভারতের দীর্ঘতম ন্যাশনাল হাইওয়েকে আমরা কোথেকে কোথায় গিয়েছে, বারাণসী থেকে কোথায় গিয়েছে, কন্যাকুমারী। বারাণসী থেকে কন্যাকুমারী গিয়েছে ভারতের বৃহত্তম কি না জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ে। জাভা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? জাভা দ্বীপ কিন্তু প্রশান্ত মহাসাগরে অবস্থিত। জাভা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। মানবীয় ভূগোলের প্রবক্তা কে? ভিলান্দো ব্লাচে। মানবীয় ভূগোলের প্রবক্তা হচ্ছে ভিদাল দে লা বাচে। ক্লাইমেট অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থটি বইটিকে লিখেছেন হ্যান্টিংটন। ক্লাইমেট অ্যান্ড সিভিলাইজেশন বইটি লিখেছে কিন্তু হ্যান্টিংটন। কসমোস কথাটি কে ব্যবহার করেছে বা কার লেখা? কসমোস লেখা হচ্ছে হাম্বোল্ড, বিজ্ঞানী হাম্বোল্ডে কিন্তু কসমোস লেখা। ঠিক আছে, ভারতের শক্তির সর্ববৃহৎ উৎস হচ্ছে কিন্তু তাপীয় শক্তি। ভারতে যত ধরনের শক্তি ইউজ করা হয় তার সবথেকে বেশি পরিমাণে ব্যবহার করা হয় কিন্তু কি থার্মাল এনার্জি বা তাপীয় শক্তি ব্যবহার করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গে কোথায় লাক্ষা চাষ হয়? পশ্চিমবঙ্গের কোথায় লাক্ষা চাষ হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গের লাক্ষা চাষ হয় কিন্তু ঝালদা এবং মালবাজারে, যেটা মালদার হচ্ছে ঝালদা এবং মানবাজারে হচ্ছে কিন্তু ভারতে লাক্ষা চাষ হয়। সিঙ্গারেনি কয়লা খনি কোথায় অবস্থিত? সিঙ্গারেনি কয়লা খনি হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। সিঙ্গারেনি কয়লা খনি ভারতে কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে। মালপ্রভা নদী কোথায় অবস্থিত? ভারতের মালপ্রভা নদী অবস্থিত হচ্ছে কোথায়? কর্ণাটকে। ঠিক আছে, বিশ্ব সমুদ্র দিবস কবে পালিত করা হয়? বিশ্ব সমুদ্র দিবস পালন করা হয় 4 জুন। 4 জুন হচ্ছে বিশ্ব সমুদ্র দিবস পালিত করা হয়। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় কিন্তু দার্জিলিংয়ের সিদাপংয়ে। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় কিন্তু দার্জিলিংয়ে সিদাপংয়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে দেখো নামদাফা ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? নামদাফা ব্যাঘ্র প্রকল্প হচ্ছে ভারতের অরুণাচল প্রদেশে কিন্তু এই ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত। কোথায়? অরুণাচল প্রদেশকে কি কোন ব্যাঘ্র প্রকল্প? যার নাম হচ্ছে নামদাফা ব্যাঘ্র প্রকল্প। সাইক্লোন বা অ্যান্টিসাইক্লোন কোন বায়ুর প্রভাবে হয়? সাইক্লোন বা অ্যান্টিসাইক্লোন যে সেটা হচ্ছে বাণিজ্য বায়ুর প্রভাবে হয়, যার অপর নাম ট্রেড উইন্ড, ইংলিশে বলে ট্রেড উইন্ড। তাহলে বাণিজ্য বায়ুর প্রভাবে কি সাইক্লোন বা অ্যান্টিসাইক্লোন হয়ে থাকে। কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শ্রীনগর অবস্থিত কিন্তু ঝিলাম নদীর তীরে। কোন নদীর তীরে? আমরা বলতে পারি ঝিলাম নদীর তীরে। ঠিক আছে, জম্মু কোন নদীর তীরে অবস্থিত? আমরা কিছুক্ষণ আগে বললাম তাইওয়াং নদীর তীরে অবস্থিত। এবং শ্রীনগর হচ্ছে ঝিলাম নদীর তীরে অবস্থিত। সম্প্রতি দার্জিলিং জেলাটাকে কিন্তু ভেঙে একটি নতুন জেলা তৈরি হয়েছে 2017 সালে। সেই জেলাটির নাম কি? সেই জেলাটির নাম হচ্ছে কালিম্পং। তাহলে দার্জিলিং থেকে যে নতুন জেলা তৈরি হয়েছে সেই জেলার নাম হচ্ছে পশ্চিমবঙ্গের কালিম্পং। ঠিক আছে, চলো দক্ষিণ বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন দ্বীপটির নাম কি? দক্ষিণ বঙ্গোপসাগর অর্থাৎ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন। দক্ষিণ বঙ্গোপসাগরে যে নতুন দ্বীপটি তৈরি হয়েছে বা দেখা যায় সেই দ্বীপটির নাম হচ্ছে পূর্বাশা। কি? পূর্বাশা। পরে কোশ্চেন দেখো, দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলন যে নদী তৈরি হয়েছে সেই নদীর নাম হচ্ছে রূপনারায়ণ ধরে দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর কনফ্লুয়েন্স বা দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর সংযুক্ত হয়ে রূপনারায়ণ নদী তৈরি হয়েছে। ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় কিন্তু বক্সাদুয়ার। কোথায় হয়? বক্সাদুয়ার। সর্বাধিক বৃষ্টিপাত হয় ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বক্সাদুয়ারে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় বা বাংলার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় জলপাইগুড়ি বক্সাদুয়ারে। এবং ভারতের সবথেকে বৃষ্টিপাত হয় বেশি হচ্ছে মৌসিনরাম, মেঘালয়ের মৌসিনরাম। ঠিক আছে, দিয়ারা অঞ্চলটি বাংলার কোন জেলার সাথে যুক্ত? দিয়ারা অঞ্চলটি হচ্ছে বাংলার মালদা জেলার সঙ্গে যুক্ত। দিয়ারা অঞ্চল বাংলার মালদা জেলার সঙ্গে যুক্ত। বাংলার রাঢ় অঞ্চলে সবচেয়ে বড় নদীর নাম কি? রাঢ় অঞ্চল মানে যে মালভূমি অঞ্চল, যেটা বীরভূম, বাঁকুড়া ইত্যাদি মালভূমি অঞ্চলকে বোঝায়। সেই রাঢ় অঞ্চলের সবথেকে বৃহত্তম নদীর নাম হচ্ছে কিন্তু দামোদর, যেটাকে বাংলার দুঃখ বলেও আমরা জেনে থাকি। ঠিক আছে, তিলপাড়া ব্যারেজ বা তিলপাড়া জলসেচ এটা কোন জেলায় অবস্থিত? সেটা হয়ে যাবে কিন্তু বীরভূম জেলায় কিন্তু তিলপাড়া ব্যারেজ বা তিলপাড়া জলসেচ অবস্থিত। বাংলায় সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয়? বাংলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কিন্তু পুরুলিয়ায়। কোথায় কম বৃষ্টিপাত হয়? পুরুলিয়ায়। এবং বাংলার অর্থাৎ পশ্চিমবাংলায় সবথেকে বেশি গরম পড়ে। দেখো, কম বৃষ্টিপাত হয় পুরুলিয়ায় কিন্তু গরম বেশি হয় কিন্তু বর্ধমান জেলার আসানসোলে। ঠিক আছে, যদি বলে কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়, মানে কোথায় রেনফল বা বৃষ্টিপাত কম হয়, সেটা হয়ে যাবে কিন্তু আমাদের কিন্তু কি না পুরুলিয়া জেলায়।
কিন্তু যদি বলে গরম কোথায় বেশি পড়ে, ঠিক আছে, কোথায় গরম বেশি পড়ে সেটা হয়ে যাবে বর্ধমান জেলার কিন্তু আসানসোল। ত্রাসের নদী কাকে বলে? ত্রাসের নদী কিন্তু তিস্তাকে বলে। এই রিসেন্টলি তিস্তা নদীতে জানো তো সিকিমে যে না বন্যা দেখা দিল, বান দেখা দিল তিস্তা নদীর কারণে, ওই জন্য তিস্তাকে কিন্তু অপর নাম হচ্ছে ত্রাসের নদী। ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে পাকিস্তানের করাচি শহরে একটা চুক্তি হয়েছিল 1960 খ্রিস্টাব্দে, যাকে বলা হয় সিন্ধু জলবন্টন চুক্তি। তাহলে সিন্ধু জলবন্টন চুক্তি হয়েছিল 1960 খ্রিস্টাব্দে। না সিন্ধু নদীর জল ভারত এবং পাকিস্তানকে কতটা ইউজ করতে পারবে সেই নিয়ে কিন্তু এই 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 চুক্তিটা হয়েছিল 1960 খ্রিস্টাব্দে। কোন রাজ্যে একটি শহর পেহেলগাম? পেহেলগাম হচ্ছে জম্মু কাশ্মীর রাজ্যের একটা শহর, নাম হচ্ছে পেহেলগাম। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা চলে যাই। দেখো, ভারতের কোন পথের মাধ্যমে সবচেয়ে বেশি বাণিজ্য করে? ভারত কোন পথের মাধ্যমে সবচেয়ে বেশি বাণিজ্য করে? সুয়েজ খাল। সুয়েজ খালের মধ্যে দিয়ে কিন্তু ভারত সবথেকে বেশি বাণিজ্য বা ব্যবসা বাণিজ্য করে। এই সুয়েজ খাল কোথায় অবস্থিত? না মেডিটেরিয়ান সি এবং রেড সি, এই দুটো সাগরকে সংযুক্ত করেছে। অর্থাৎ আমরা বলতে পারি না এটা হচ্ছে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করেছে সুয়েজ ক্যানেল বা সুয়েজ খাল। এটা এই খালের মধ্যে দিয়ে কিন্তু ভারত সবথেকে বেশি বাণিজ্য করে। ঠিক আছে, তো এই সুয়েজ খালের একদিকে হচ্ছে ইজিপ্ট আছে, ইজিপ্ট মানে মিশর, একদিকে কিন্তু আমরা বলতে পারি ইসরায়েল আছে বা ফিলিস্তিন বা প্যালেস্তাইন আছে। ঠিক আছে, ভারতের স্ট্যান্ডার্ড টাইম কত? ভারতের স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 82। স্ট্যান্ডার্ড টাইম যেটা কালেক্ট করা হয় ভারতের যে টাইমটা, এটা কিন্তু ক্যালকুলেট করা হয় এলাহাবাদ শহরের যে টাইম, সেই টাইম বা সেই অক্ষাংশকে ধরে কিন্তু ভারতের টাইম বা স্থানীয় সময় কিন্তু নির্ণয় করা হয়। এই এলাহাবাদ শহরের যে দ্রাঘিমাংশ সেটা হচ্ছে কিন্তু 82 মিনিট 30 সেকেন্ড বা 82.30 সেকেন্ড। এই হচ্ছে এলাহাবাদ শহরের দ্রাঘিমাংশ। তো এই এলাহাবাদ শহরের দ্রাঘিমাংশ বা এলাহাবাদ শহরের টাইমটাকে কিন্তু ভারতের স্ট্যান্ডার্ড টাইম হিসাবে আমরা ভাবি বা গণ্য করা হয়। ভারতের পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্ত, ভারতের পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্তের মধ্যে টাইম ডিফারেন্স কত? প্রায় 2 ঘন্টা। 1 ঘন্টা 50 মিনিট বা 55 মিনিটের টাইম গ্যাপ বা টাইম সময়ের পার্থক্য দেখা যায় পূর্ব প্রান্ত এবং দক্ষিণ প্রান্তের মধ্যে। তো প্রায় 2 ঘন্টার মধ্যে কিন্তু টাইম গ্যাপ আমাদের ভারতের পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্তের মধ্যে। ঠিক আছে, এটা তোমরা জেনে রাখো। ভারতের পশ্চিম প্রান্ত কি হচ্ছে? আমাদের গুজরাটের গৌরমতি। আর পূর্ব প্রান্ত হচ্ছে কি? পূর্ব প্রান্ত হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশের কিবিথু। অরুণাচল প্রদেশের কিবিথু ভারতের পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্ত হচ্ছে গুজরাটের গৌরমতি। তো এই ছিল আজকের এক নজরে ভারতের কোশ্চেন অ্যান্সার, এক নজরে ভারতবর্ষের কোশ্চেন অ্যান্সার বা জিওগ্রাফি সিরিজ। তো তোমরা এই ভিডিওটি দেখো এবং আসন্ন WBP, WBSI, PSC ক্লার্কশিপ, ইংলিশ নিয়ে সকল পরীক্ষার জন্য কিন্তু এই চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।